আগামী 72 ঘন্টার ভিতরে ভারত সরকার ভারতে প্রবেশ করার জন্য বা চলে যাওয়ার জন্য নির্দেশনা জারি করে দিচ্ছেন। এবং নির্দেশনাটা জারি করেছেন 20 তারিখ বাংলাদেশ সময় রাত 11:30টায়, যার কারণে আপনার সাথে সাথে সকলে না জানলেও 21 তারিখ ভোরবেলা 7টার পর থেকে যখনই পত্রিকাগুলো পাবেন তখনই হয়তো বুঝে যাবেন যে কাহিনী এটা ঘটে গেছে। এবং আপনারা জানেন যে গত 3-4 দিন আগে সারা কুক, ব্রিটিশ অ্যাম্বাসেডার যিনি বাংলাদেশে নিযুক্ত, তিনি তারেক জিয়ার সাথে দেখা করেছিলেন এবং তারেক জিয়ার সাথে দেখা করে রাতেই দিল্লি চলে গিয়েছিলেন। এবং দিল্লি গিয়ে উনি বিভিন্ন জনের সাথে কথা বলেছেন। এবং 21 তারিখ মানে আজ দুপুরে বা বিকাল বেলায় উনি কয়টার সময়, এটা সঠিক এখন নিউজটা জানা যায়নি, তবে একটা গোল টেবিল বৈঠক ডেকেছেন। সেখানে আমন্ত্রিত অতিথির মধ্যে বিভিন্ন দেশের কূটনীতিক ছাড়াও আছে বাংলাদেশে যেই সমস্ত লোকজন এর আগে বিভিন্ন কূটনীতিক বা এম্বাসিতে চাকরি করে গেছেন, কাজ করে গেছেন, তাদের সকলকে নিয়ে একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করেছেন এই ব্রিটিশ অ্যাম্বাসেডার সারা কুক। এবং সেটা সম্ভবত উনি করবেন হয়তো বা ব্রিটিশ অ্যাম্বাসি অফ দিল্লিতে অথবা কোনো 5 তারকা হোটেলে, জানি না কোথায় করবে। তবে উনি ওখানে সকলকে ডেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন সে আলোচনা করবেন। সে আলোচনার কি বের হয় সেটা হয়তো আমরা জানবো হয়তো রাতের ভেতরে। তবে এটা খুব অশনি সংকেত যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার, অবশ্য উনি সবচেয়ে পুরনো বর্তমানে, তার মানে আমেরিকান রাষ্ট্রদূত মাত্র এসেছেন, উনি অনেক আগে থেকে কাজ করেন, উনি জানেন। এবং যেহেতু উনি দিল্লিতে গিয়ে গোল টেবিল বৈঠক, বাংলাদেশও কারণে দিল্লিতে গিয়ে গোল টেবিল বৈঠক করছে, মানে বিভিন্ন অ্যাম্বাসির যেসব কর্মকর্তা কর্মচারীরা আগে বাংলাদেশে কাজ করে তাদেরকে নিয়ে একটা বৈঠক করছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে। এই অবস্থায় হঠাৎ 11:30টায় ভারত সরকার ওনার এম্বাসিতে চাকরিরত যত কূটনীতিক এবং আপনার একদম কর্মচারী, সর্বোচ্চ হাই লেভেলের কূটনীতিক থেকে অফিসার কর্মচারী যারা পরিবার নিয়ে বাংলাদেশে বসবাস করে, যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনায় বিভিন্ন, কারণ ওনার পরিবার নিয়ে বসবাস করে, তাদের সকলের পরিবার, মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা, মানে যে যেভাবে আছেন সকলকে বলেছেন যে বাংলাদেশ থেকে আগামী 72 ঘন্টার ভিতরে বেরিয়ে চলে যাওয়ার জন্য, ইন্ডিয়াতে যাওয়ার জন্য। এবং এটা শুরু হবে সকাল থেকে। এবং এই নির্দেশনা অলরেডি জারি জারি করা হয়েছে, নির্দেশনার অলরেডি টুইট করা হয়ে গেছে, সারা ভারত সরকার জানে, ভারতের বিভিন্ন পত্রপত্রিকা অলরেডি নিউজ হয়ে গেছে, যদিও বাংলাদেশে এখনো হয়নি। বাংলাদেশে হয়তো আমরা সকালবেলা পেয়ে যেতে পারি এটা। এই পরিস্থিতি, কিন্তু এই পরিস্থিতি দেখেন পাকিস্তান এবং ইন্ডিয়াতে ভালো রেশারেশি, ওদের যুদ্ধ হয়ে গেছে অলরেডি 2-3টা, কিন্তু কখনো পাকিস্তান থেকে এভাবে অ্যাম্বাসেডার বা তার পরিবারকে ডাকানো হয়নি বা পরিবার নিয়ে যাওয়া হয়নি। এটাই প্রথম। এবং এটাই প্রথম ভারত সরকার সর্বপ্রথম তাদের যে এম্বাসি এবং এম্বাসির যেসব লোকজন আছে, অ্যাম্বাসেডার সহ এম্বাসির যেসব লোকজন আছে তাদের পরিবারকে সর্বপ্রথম 72 ঘন্টার ভিতরে দেশে নিয়ে যাচ্ছে। ওনারা বলছেন যে হয়তো নির্বাচনকালীন সহিংসতা হতে পারে, ভারতীয় এম্বাসি আক্রমণ হতে পারে, ভারতীয় এম্বাসির চাকরিরত যেসব লোকজন আছে তাদের পরিবার যারা বাহিরে থাকে, আপনার বিভিন্ন অঞ্চলে থাকে, আমাদের ঢাকা চিটাং রাজশাহী খুলনা বিভিন্ন শহরের মধ্যে থাকে, তাদের উপর একটা আক্রমণ হতে পারে, এমনকি হত্যাও করা হতে পারে। এই জন্য পরিবার সুরক্ষা আগে, যার কারণে তাদেরকে ডেকে নিয়েছেন। এবং যতটুকু এখন পর্যন্ত শুনতে পাচ্ছি যে ওনারা হয়তো কর্মচারীর সংখ্যা প্রায় 70% কমিয়ে 30% রেখে বাকি সব নিয়ে যাবেন। কারণ কখন কি হয় বলা যায় না, যেই পরিমাণ থাকবে বিভিন্ন ওনাদের কনসুলেটগুলোতে, সেগুলো হচ্ছে মানে একটা হেলিকপ্টারে যেমন 7-8 জন যে পরিমাণ উঠানো যায় ওই পরিমাণ ছাড়া বাকি সব উঠিয়ে নিয়ে যান, টোটাল খালি করে দিবেন ওনারা, এটা শোনা যাচ্ছে। তবে ওই যে পরিবার এবং কর্মচারী কমানো, এটা কিন্তু 100% শিওর, পরিবারকে 72 ঘন্টার ভিতরে ভারত সরকার ভারতে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এখন আপনাদের কি মনে হয় যে ভারত সরকারকে আসলে ইলেকশনে মারামারি হবে বা ইন্ডিয়ান এম্বাসির আক্রমণ এই জন্য, নাকি অন্য কোনো প্ল্যান আছে? দেখেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু এভাবে বিভিন্ন দেশ নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে কি হয় এটা আপনারা সবাই জানেন, আপনারা সবাই জানেন। সুতরাং বাকি খবরগুলো হয়তো সকাল হতে হতে আরও বের হবে, তখন আপনাদের বিস্তারিত আরও বলতে পারবো। তবে এই মুহূর্তের কথা হচ্ছে যে ভারত সরকারের অলরেডি নির্দেশনা, তার মানে খালি করো বাংলাদেশ। ভারতীয়রা বাংলাদেশ খালি করে দিচ্ছে,
খুব দ্রুত 72 ঘন্টার ভিতরে। এর আগে আপনারা জানেন, এর আগে অনেক শিক্ষার্থী এবং প্রচুর পরিমাণের ইঞ্জিনিয়ার, ডাক্তার যারা ভারত থেকে বাংলাদেশে আসতেন, তাদের সকলকে নিয়ে গেছে এবং বলে দিয়েছে যে যাতে আর বাংলাদেশে না যায় যতক্ষণ সরকার নির্দেশ না দেয়। আজকের নির্দেশনাটা হয়ে গেল, এম্বাসি খালি করো। চলুন আমরা দেখি কি অবস্থা হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গতকাল ভারতের সরকার বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সব স্টাফদের ফ্যামিলি মেম্বারদের অবিলম্বে ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এটি একেবারে নতুন কিছু নয়, নানান কারণেই একটি দূতাবাসের সব স্টাফদের ফ্যামিলি মেম্বারদের ফিরিয়ে নিতে বলা যায়। তবে বাংলাদেশের জন্য এটা একটা নতুন এক্সপেরিয়েন্স বলা যায়, এবং বিশেষ করে পাকিস্তানেও যে মুহূর্তে ভারতীয় দূতাবাসের স্টাফরা অবস্থান করছে, ফ্যামিলি মেম্বারদের নিয়ে অবস্থান করছে, সেখানে বাংলাদেশে কি এমন ঘটনা ঘটলো যে একেবারে তড়ি ঘড়ি করে সবাইকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। এমনকি যাদের সন্তানরা বাংলাদেশে পড়াশোনা করছে তাদেরও বলা হয়েছে যে না, পড়াশোনা বন্ধ করে ইমিডিয়েটলি ভারতে আসো, ভারতে পড়াশোনা করো। সো দিস ইজ ভেরি আনইউজুয়াল। তো এটা কেন হচ্ছে সেইটা নিয়ে আমি একটু সারাদিন একটু খোঁজ করবার চেষ্টা করছি। তো সেটি নিয়ে কথা বলবার আগে আমি একটু বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে একটা খুব কমন ব্যাপার হলো যে এই দল দেশ বিক্রি করে দিচ্ছে ওই দেশের কাছে। তার মানে যে আওয়ামী লীগ ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে, আবার বলা হচ্ছে যে বিএনপি বাংলাদেশকে পাকিস্তানের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। তো এই যে দেশ বিক্রির অভিযোগ, এটা আমরা দেখেছি, কিন্তু আসলেই দেশ বিক্রি কাকে বলে, আসলেই বিদেশের হাতে দেশ তুলে দেওয়া কি, সেটা মনে হয় যে ডক্টর ইউনূসের মতো করে আর কেউ আমাদের দেখাতে পারেনি। এই প্রথম আমরা দেখছি যে একটা বিদেশি শক্তির কাছে কিভাবে বাংলাদেশকে তুলে দেওয়া হয়, এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কোনো কিছুই আর এখন ডক্টর ইউনূসের কাছে কনসিডারেশনে নেই। আপনারা দেখছেন এই যে বর্তমানে বাংলাদেশে আমেরিকার যে তোড়জোড় চলছে, ইতিমধ্যে আপনারা জানেন যে সেন্ট মার্টিন বহুল আলোচিত একটা দ্বীপ, এবং এই দ্বীপের দখলদারিত্ব নেওয়ার জন্য সেই 70 সাল থেকে আমেরিকা কিন্তু তার কুনজর দিয়ে রেখেছে, এবং বঙ্গবন্ধু তখন বলেছিলেন যে না, এই দ্বীপ আমরা দেব না। জিয়াউর রহমান ক্ষমতায় এলেও এই দ্বীপটি আমেরিকা চেয়েছিলেন, এবং জিয়াউর রহমান অন প্রিন্সিপাল এগ্রি করেছিলেন যে তিনি সেন্ট মার্টিন দ্বীপটি বিদেশের হাতে তুলে দেবেন। শেখ হাসিনা সর্বশেষ যে সরকারে ছিলেন তিনি বলেছেন প্রকাশ্যে যে সেন্ট মার্টিন তার কাছে চাওয়া হয়েছে, কিন্তু তিনি দেশের 1 ইঞ্চি মাটিও বিদেশি শক্তির হাতে তুলে দেবেন না। সেই সেন্ট মার্টিনের 1/3 ইউনূস অলরেডি আমেরিকার হাতে তুলে দিয়েছে। এছাড়া বাংলাদেশে আরো একটা দ্বীপ রয়েছে, সোনাদিয়া দ্বীপ, ভীষণ প্রাকৃতিকভাবে আকর্ষণীয়, মহেশখালী উপজেলার খুব কাছে। এই দ্বীপটা, যেটা শেখ হাসিনার সরকার চেয়েছিল, এটা জাপান সরকারের সহায়তায় এখানে একটা ইকো পার্ক গড়ে তুলবার, সেই সোনাদিয়া দ্বীপটাকে পুরোটাই আমেরিকার হাতে তুলে দিয়েছে ডক্টর ইউনূস। আমাদের চিটাগাং পোর্ট, সেটাও বিদেশি শক্তির হাতে তুলে দিয়েছে। এছাড়াও চিটাগাং পোর্টের আশেপাশে আমাদের নেভাল বেস, যেসব সেন্সিটিভ এলাকা আছে, সেখানেও তিনি এই বিদেশি পরাশক্তির এন্ট্রান্সকে অ্যালাউ করেছেন। এবং মিয়ানমারের সাথে যে আরাকান আর্মির যে সংঘাত, সেখানে আরাকান আর্মিকে নিরাপদ করিডোর দেওয়ার ব্যাপারেও ডক্টর ইউনূস অনেকখানি এগিয়ে গেছে। শুধু যে আরাকান আর্মিকেই বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার ব্যাক করছে তা না, এই রোহিঙ্গাদের যে সামরিক শাখা আরসা, সেটাকেও বাংলাদেশ ব্যাক করছে। এই আরসা, আরাকান আর্মি, এরা নিজেদের মধ্যে যেমন লড়াই করছে, আবার এরা মিলে আরাকান সরকারের বিরুদ্ধে লড়াই করছে। তো সব মিলিয়ে দেশের যে ভয়াবহ একটা অবস্থার সামনে ডক্টর ইউনূস দাঁড় করিয়ে দিয়েছে, এটা এখন একেবারে দল অন্ধ বা ডক্টর ইউনূসের মানে পা চাটা এরকম লোকজন ছাড়া এখন এটা সবাই বুঝতে পারছে। কিন্তু এইটা, এই যে এই এলাকায়, এই সাউথ এশিয়ার এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে এই যে আমেরিকার যে অবস্থান, এই অবস্থানটা যারা জিও পলিটিক্যাল সিচুয়েশন গুলো ফলো করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমেরিকা এখানে যেভাবে আসন গেড়ে বসতে যাচ্ছে, তাতে রাশিয়া, চীন, এমনকি ভারতও খুব একটা
হ্যাপি না, এবং এটা তাদের জন্য একটা বিরাট মাথা ব্যথা। স্বভাবতই মিয়ানমারেরও একটা বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এই আরাকান আর্মি এবং আরসা। তাহলে এখন এই অবস্থায় যারা এই অঞ্চলে মার্কিন মাতুব্বরি মেনে নিতে পারছে না, তারা কি বসে থাকবে? তারা ঠিক করেছে যে প্রয়োজনে মায়ানমারকে দিয়ে বাংলাদেশকে অ্যাটাক করাবে। এটা অনেক দিন ধরে আলোচনায় ছিল, কনসিডারেশনে ছিল, কিন্তু এটা একদম প্রায় ফাইনাল হয়ে গেছে যে এর পেছনে রাশিয়া রয়েছে, চীন রয়েছে। তাদের মদদে মায়ানমার যে কোনো দিন বাংলাদেশকে অ্যাটাক করতে পারে, এবং এই অ্যাটাকের পক্ষে তাদের কিন্তু যুক্তি আছে। এবার আসেন, কেন আমাদের ভারতীয় দূতাবাসের স্টাফদের ফ্যামিলিকে জরুরি ভিত্তিতে ভারতে ফিরিয়ে নেওয়া হচ্ছে? এর পেছনে অনেকগুলো কারণ আছে, এবং সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের সামনে একটা ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। গোয়েন্দা সূত্রের রিপোর্টে জানা গেছে, আপনারা জানেন যে 23শে জানুয়ারি এই যে দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের প্যাট্রোনাইজেশনে, তারাই অর্গানাইজ করছে মূলত, আওয়ামী লীগ নেতৃবৃন্দের একটা প্রেস কনভারসেশন আছে। সেই প্রেস কনভারসেশনে প্রথমে আমরা শুনেছিলাম যে শেখ হাসিনা সেখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকবে, পরে শুনলাম না, তিনি ভিডিও অ্যাপিয়ারেন্সে থাকবেন। তারও পরে শুনলাম যে সম্ভবত তিনি অডিও একটা বার্তা দেবেন, অথবা তিনি ওই কনফারেন্সে কানেক্টেড হতে পারেন ভার্চুয়ালি, সেখানে তিনি কথা বলবেন। সবশেষ যে তথ্য পেয়েছি তাতে মনে হচ্ছে যে তিনি হয়তো একটা অডিও বার্তা দেবেন। এখন এই 23 তারিখে শেখ হাসিনা কি বলবেন বা আওয়ামী লীগ নেতৃবৃন্দ কি বলবেন, এইটার উপরে মানে এটা নিয়ে ডক্টর ইউনূস সরকার কিন্তু ভীষণ উদ্বিগ্ন, এবং তারা ঠিক করেছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতৃবৃন্দের এই প্রেস কনফারেন্সের পরে তারা বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করবে। এর আগে যেমন হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো এবং ডেইলি স্টার অফিস পোড়ানো হয়েছিল, ধ্বংস করা হয়েছিল, ঠিক একইভাবে বাংলাদেশের হয়তো গুরুত্বপূর্ণ আরো কোনো স্থাপনা তারা ধ্বংস করবে। এর বাইরেও আরো কিছু অ্যালার্মিং ইনফরমেশন আছে। এই যা যা কিছু বলছি সবই কিন্তু বিদেশি গোয়েন্দা সূত্রে পাওয়া, এগুলো কোনো গুজব বা আমার বানানো কিছু না। আর একটা কথা হলো যে বর্তমানে আফগানিস্তান এবং পাকিস্তান থেকে প্রচুর দুর্ধর্ষ জঙ্গি বাংলাদেশে মূলত এই তাবলিগের বেশে তারা বাংলাদেশে ঢুকেছে, এবং এই জঙ্গি গোষ্ঠী নির্বাচনকে সামনে রেখে ঢাকা এবং চট্টগ্রামে বিশেষ করে নানা রকমের জঙ্গি হামলা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সো এই যে বাংলাদেশের এই বর্তমানে এই রিপোর্টগুলো যখন আসছে, তখন সেখানে স্বভাবতই একটা বিপদকে সামনে রেখে ভারত সরকার মনে করেছে যে তার দূতাবাসে একদম কিছু পুরুষ কর্মচারী বা যেগুলো একদম জরুরি দরকার সেই স্টাফগুলো থাকবে, বাকিদের সরিয়ে নেবে, অ্যান্ড ডেফিনেটলি ফ্যামিলি মেম্বারদের। এর মধ্যে আপনারা খেয়াল করেছেন যে গতকাল বাংলাদেশে ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক তিনি তারেক রহমানের সাথে দেখা করেছেন, তারপরে তিনি ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে দেখা করেছেন, এবং সেখান থেকে তিনি এয়ারপোর্টে গিয়ে সোজা দিল্লি গেছেন। আজকে তার একটা রাউন্ড টেবিল কনফারেন্স করার কথা। এই যে সারা কুকের মুভমেন্ট, তিনি তারেক রহমানের সাথে দেখা করলেন, প্রণয় ভার্মার সাথে দেখা করলেন, ভারতে গেলেন, এই বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো ইনফরমেশন ছিল না, আমার সূত্র এটা নিশ্চিত করেছে। সো এখন কেবলমাত্র যে ভারত তার হাইকমিশনের স্টাফদের ফ্যামিলি মেম্বারদের ফিরিয়ে নিলেন তা না, এখন ধারণা করা হচ্ছে যে ব্রিটিশ হাইকমিশন এবং ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশের হাইকমিশনেরও ফ্যামিলি মেম্বারদের এই মুহূর্তে বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। সামনে বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে এটা ভাবতে গা শিওরে উঠছে। আমি জানি না, আমরা শুধু প্রার্থনা করি আল্লাহ বাংলাদেশকে রক্ষা করুন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।